নভেম্বর মাসের মাঝামাঝি সময় বেশ শিরশিরে একটা ঠান্ডা অনুভূত হচ্ছে আমাদের গ্রামে। রোজকার মতো আমরা সকলে কুদ্দুস চাচার চায়ের দোকানে একত্র হয়েছি। এটা সেটা গল্প করতে করতে দূর থেকে দেখলাম শৈল দাদু আসছে। অন্ধকার তখন প্রায় নেমে এসেছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলোতে আমাদের গ্রাম তখন বেশ অন্যরকম একটা লাগছে। শৈল দাদু আমাদের গল্পের ভাণ্ডার। ওনার কাছে নানা ধরনের ভৌতিক ঘটনা আমরা সবসময় ছোট থেকে শুনে এসেছি। আর আজও যখন শৈল দাদুকে পাই তখন ভূতের গল্পের আবদার করতে পিছপা হই না। বেশ খানিকটা পথ হেঁটে শৈল দাদু কুদ্দুস চাচার চায়ের দোকানে পৌঁছলেন। হাতের হ্যারিকেনটা রেখে বসলেন চায়ের মাচায় এবং তার প্রবীণ কাঁপা কাঁপা গলায় কুদ্দুস চাচাকে বললেন, এই কুদ্দুস, আজ একটু আদা দিয়ে চা করতো, বেশ একটা শীত শীত ভাব, কি বল? শৈল দাদুর কথা শুনে কুদ্দুস চাচা একগাল হেসে উত্তর দিলেন, হ্যাঁ, ঠিকই বলেছ কর্তা, আজ বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তা বসো, আমি আদা দিয়ে বেশ জমিয়ে চা করে দিচ্ছি। এরপর শৈল দাদু আমাদের দিকে তাকিয়ে বললেন, কিরে ছোকরার দল, কেমন শীত লাগছে? কিন্তু তোদের তো রক্ত গরম। তোদের বয়সে আমারও রক্ত গরম ছিল, কিন্তু এখন অল্পেই ঠান্ডা লাগে। নানা দাদু, সত্যি ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই তো কুদ্দুস চাচার চায়ের দোকানে সন্ধে হতেই চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এরই মধ্যে কুদ্দুস চাচা শৈল দাদুকে চা দিয়ে গেল। আদা মেশানো চায়ের ভারে একটা দুটো চুমুক দিয়েছেন শৈল দাদু। এমন সময় আমার বন্ধু গোলাম শৈল দাদুর কাছে একটা গল্পের আবদার করে বলল, দাদু, বেশ তো ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে একটা গল্প শোনাও না, বেশ অন্যরকম ভূতুরে গল্প। মুখ থেকে চায়ের ভার সরিয়ে শৈল দাদু একগাল হাসলেন। তারপর আমাদের বললেন, আমাকে দেখলেই তোরা শুধু ভূতের গল্প ভূতের গল্প। তা বাবা ভালো, আমি ওই বয়সে তোদের গল্প টল্প বলে যা হোক একটু সময় কাটাতে পারি। তবে শোন, তখন আমি নসিবগঞ্জ ফাঁড়িতে সবে জয়েন করেছি। নসিবগঞ্জ ছিল একটা ছোট পাহাড়ি গ্রাম। বসত ভিটে খুব একটা বেশি ছিল না সেখানে। বেশিরভাগই ছিল চাষাবাদ করা গরিব খেটে খাওয়া মানুষ। দিনের বেলা গায়ে কিছু মানুষ দেখা গেলেও সন্ধ্যের পর সমস্ত গ্রামটাই একেবারে অন্ধকারে ডুবে যেত। আজ তোদের ওই নসিবগঞ্জ গায়ের অভিশপ্ত সুখাই নদীর একটা গল্প বলবো। শহর থেকে আমাদের নসিবগঞ্জে ঘুরতে এসেছিল শুভ্র, রাকেশ আর দীপু, তিন বন্ধু। শহরের কোলাহল থেকে দূরে শান্তি খুঁজতে তিন বন্ধু মিলে তারা নসিবগঞ্জে নদীর পাড়ে এক রাত কাটাবার পরিকল্পনা করেছিল।
নদীর পাড়ে এসে নদীর প্রবীণ এক নৌকাওয়ালার কাছ থেকে ওরা শুনল নদীর মাঝখানে এক পরিত্যক্ত দ্বীপ আছে, যেটা নাকি অভিশপ্ত। গায়ের মানুষজন সেই দ্বীপে কখনো যায় না, আর যারা কখনো গিয়েছিল তারা কখনো ফিরে আসেনি। এই নদীতে এখন যেও না বাবারা, এক ভয়ানক অভিশাপের কাহিনী জুড়ে আছে এই দ্বীপের সঙ্গে। আজ থেকে অনেক বছর আগে তোমাদেরই মতো কয়েকজন শহরের বাবু বেড়াতে এসেছিল এই দ্বীপে। মদ খেয়ে ঝামেলা করে দ্বীপের বেশ কিছু গরিব মাঝির কুটিরে ওরা আগুন দিয়ে দিয়েছিল। পরিবার শুদ্ধ সব পুড়ে মরে ওই হতভাগ্য মাঝির দল। তারপর থেকেই ওই দ্বীপ অভিশপ্ত। আজও প্রতিহিংসার আগুন ধিক ধিক করে জ্বলছে ওই পোড়ো দ্বীপের চারপাশে। একটা ভাঙা কালো নৌকো ঘুরে ঘুরে পাহারা দেয় ওই দ্বীপের চারপাশটা। তাই বাবু, যেওনি ওখানে। এই বেড়ানোটাকে স্মরণীয় করে রাখতে ওরা ঠিক করল ওই অভিশপ্ত দ্বীপে যাবে ওরা। রাতটা ওই দ্বীপে কাটিয়ে একটা গা ছমছমে অভিজ্ঞতা অর্জন করবে, আর শহরের বন্ধুদের গিয়ে বলবে সেই কাহিনী। আচ্ছা আচ্ছা, এই 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 নদীতে যাওয়া আমাদের কি ঠিক হবে? আরে কিচ্ছু হবে না, সব কুসংস্কার। এইসব অভিজ্ঞতা জীবনে একবারই আসে, ভয় পাস না, আমরা তিনজন একসাথে আছি তো। মাঝি বুঝতে পারল ওরা তিনজন খুব বড় ভুল করতে চলেছে, খুব বড় ভুল। বাবারা শোনো শোনো, নদীর কুচকুচে ওই অন্ধকারটা কিন্তু সাধারণ নয়। কোনোদিন কেউ নদীর ওই কালো নৌকাটা একবার দেখলে আর কিন্তু ফিরতে পারে না। তোমরা বাবারা যেও না, আমি বারণ করছি, যেও না ওখানে। বুড়ো মাঝির কোনো বারণই ওরা শুনতে চাইল না। আমরা শহর থেকে এসেছি, তুমি না নিয়ে গেলেও অন্য নৌকা করেই যাব। যেও না বাবারা, এ নদীর দ্বীপ মানুষ খেকো। আমার কথাটি শোনো, তোমরা ফিরে যাও। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় ওরা তখন মত্ত। ওরা ঠিক করল ওরা যাবে সেই দ্বীপে। ওদের ভেতরে অদ্ভুত এক টান ছিল, অজানা রহস্যের নেশা ওদের নিয়ে চলল নদীর দিকে। রাত গভীর হল, চাঁদের আলোয় নদীর কালো জল যেন মরণ জলে পরিণত হয়েছিল। এমন সময় ওরা দেখল এক বুড়ো মাঝি ওদের দিকে নৌকো নিয়ে এগিয়ে আসছে। পুরনো একটা নৌকা, কাঠের পাটাতন জায়গায় জায়গায় উঠে এসেছে, আর সে নৌকার মাঝিও ততটাই বুড়ো। পুরনো একটা ময়লা ধুতি তার পরনে, জীর্ণ শীর্ণকায় চেহারা, বুকের পাঁজরগুলো গোনা যাচ্ছে স্পষ্ট। ধপধপে সাদা চুলগুলো তার বাতাসে উড়ছে। তোমরা দ্বীপে যাবে বাবুরা? হ্যাঁ হ্যাঁ, তুমি পৌঁছে দেবে আমাদের? তা কেন দেব না, আমি তো ওই দ্বীপেরই মাঝি।
কিন্তু আমরা শুনলাম ওই দ্বীপ নাকি মানুষ খেকো, কেউ গিয়ে আর ফিরে আসে না। আমার সঙ্গে চলো, কোনো ভয় নেই, আমি ওইখানেই থাকি। দীপুর মন কু ডাকতে থাকে। রাকেশ আর শুভ্রর দিকে তাকায় ও। এটা ঠিক হচ্ছে না রে, আমরা আমরা ভুল করছি, আমাদের যাওয়া ঠিক হবে না, একদম না। আরে শুধু শুধু ভয় পাস না দীপু, বুড়ো মাঝি খামোকা মিথ্যে কেন বলবে? আর মাঝি যখন ওই দ্বীপেই থাকে তখন আমাদের আর কিসের চিন্তা? চল চল। ওদের পিড়াপিড়িতে আর না করতে পারল না দীপু। ওরা তিন বন্ধু নৌকায় চড়ে দ্বীপের দিকে এগোলো। আর নদীর জলের ঢেউয়ের সঙ্গে বাঁচতে লাগলো এক অশুভ সুর। বুড়ো মাঝি তখন এক দৃষ্টিতে দাঁড় টেনে চলেছে। মাঝির ঠোঁটে যে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে, সেটা ওরা তিনজনের কেউই খেয়াল করল না। ওরা তখন দ্বীপের একেবারে কাছাকাছি এসে পৌঁছেছে। এখন অনেক কাছ থেকে দেখা যাচ্ছে সেই অদ্ভুত বড় দ্বীপটা। মাঝ নদীর জলে ঢুকতেই সবকিছু যেন থেমে গেল। ঠান্ডা বাতাস বইতে লাগলো অদ্ভুতভাবে। কেমন যেন গা ছমছম করে উঠল ওদের। হঠাৎ করেই শুভ্র অনুভব করল ওদের নৌকা নিজে নিজেই ভেসে যাচ্ছে, কোনো মাঝি নেই ওদের নৌকায়। মাঝি, মাঝি, মাঝি কই? আমাদের নৌকার মাঝি কই? আমার ভীষণ ভয় করছে, ভয় করছে আমার। কেউ কি আছো? কেউ আছো এখানে? আমাদের আমাদের রক্ষা করো। কিন্তু সেই বিস্তীর্ণ মাঝ নদীতে ওদের ডাকে সাড়া দেবার কেউ ছিল না। তিন বন্ধু ভয়ে জবুথবু হয়ে গেল। এই অন্ধকার মাঝ নদীতে কি আছে ওদের কপালে ওরা আর ভাবতে পারছিল না। ওদের নৌকাটা কেবল দুলতে দুলতে ভেসে যাচ্ছিল কোনো এক অজানার পথে। কিছুক্ষণ পর গভীর অন্ধকার থেকে একটা কালো নৌকা উকি দিল। সেই নৌকার আকার খুব অদ্ভুত ছিল। সেটা দেখতে এতই অদ্ভুত ছিল যে তা দেখেই ওদের গা শিউরে উঠল। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো ওদের চারপাশে। আর সেই কালো নৌকাটা যেন অদৃশ্য কোনো শক্তিতে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। সেই নৌকার উপর দাঁড়িয়ে ছিল এক ছায়ামূর্তি, যার মুখটা ছিল হাড়ের মতো সাদা, ঠোঁটগুলো কালো, আর চোখে ছিল ভয়ঙ্কর এক নিষ্ঠুরতা। তার চোখ দুটো যেন গভীর কালো গর্তের মতো। সেই ছায়ামূর্তির দিকে তাকালেই মনে হচ্ছিল যেন সে প্রাণটাই চুষে নিচ্ছে। সেই ছায়ামূর্তি হঠাৎ জোরে হেসে উঠল, আর সেই হাসি এতই বিকট ছিল যে নদীর জল কাঁপতে শুরু করল। হঠাৎ করেই সেই ছায়ামূর্তি সেই কালো নৌকা থেকে শুভ্রের দিকে তাকিয়ে তীব্র দৃষ্টিতে বলল, তোমরা কেন এসেছো আমার জায়গায়? কেন জানো না আমি এখানে মৃতদের পাহারা দিই? তবে কেন এসেছো এখানে? সেই ছায়ামূর্তির কণ্ঠে ছিল মৃতদের হাহাকার আর কান্না সুর।
সেই কণ্ঠ শুনেই রাকেশ চিৎকার করে উঠল, আমাদের আমাদের ক্ষমা করে দিন, আমরা ক্ষমা চাইছি, আমাদের আমাদের ফিরে যেতে দিন, আমাদের ফিরে যেতে দিন, আমাদের বাঁচান। কিন্তু সেই ছায়ামূর্তি আর কোনো কথা শুনল না। সে ভয়ঙ্কর কণ্ঠে গর্জে বলল, আর তোমরা কখনো ফিরে যেতে পারবে না। তোমরা এখন আমার শিকারে পরিণত হয়েছ, আমার শিকারে। সেই ছায়ামূর্তি তার কথা শেষ না হতে হতেই তার কালো লম্বা হাত বাড়িয়ে দিল দীপুর দিকে। দীপু পালানোর চেষ্টা করলো, কিন্তু সেই হাত যেন একটা মাকড়সার জালের মতো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। দীপুর শরীরে সব রক্ত যেন সে শুষে নিতে লাগলো। দীপুর নিঃশ্বাস ধীরে ধীরে তার নিঃশ্বাসের সঙ্গে যেন মিশে গেল। দীপুর চোখগুলো গর্তের মতো কালো হয়ে গেল। ওর মুখ থেকে রক্ত বেরিয়ে কালো নৌকার উপর পড়ল। আস্তে আস্তে দীপুর নিস্তেজ দেহটা ওদের চোখের সামনেই পড়ে রইল। শুভ্র আর রাকেশ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমরা আমরা এই কি ভুল করলাম রে শুভ্র, সব সব চোখের সামনে শেষ হয়ে গেল। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে আমাদের ছেড়ে দাও, দয়া করে আমাদের ছেড়ে দাও। কিছুক্ষণ পর শুভ্র অনুভব করলো তার হাতের উপর অদ্ভুত একটা ঠান্ডা হাত যেন থাবা বসিয়েছে। ও বুঝতে পারল সেই ছায়ামূর্তি এবার ওর দিকে এগিয়ে এসেছে। ওর শিরদাঁড়ায় কাঁপন ধরল, কোনো গলার আওয়াজ বেরোলো না। সেই ছায়ামূর্তি ঠান্ডা হাত ওর কাঁধে রাখতেই শুভ্র চোখের সামনেই নিজের মৃতদেহের ছবি দেখতে পেল। মনে হলো ওর শিরদাঁড়া যেন বরফে ঢেকে গেছে। তারপর সেই ছায়ামূর্তিটি শুভ্রের মুখের সামনে মুখ নিয়ে এলো। তার নিঃশ্বাসের গন্ধে মৃত প্রাণের পচা গন্ধ, সেই গন্ধে যেন গা গুলিয়ে উঠছে। সেই ছায়ামূর্তিটি এরপর বলল, এই নদী আর দ্বীপে যারা আসে তারা চিরতরে এই নদীর কঙ্কালে পরিণত হয়, কঙ্কালে। শুভ্র বুঝতে পারল এখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। হঠাৎ ছায়ামূর্তিটি ওকে আঘাত করল, আর তার চিৎকার ভেসে গেল অন্ধকারে। মৃত্যুর ছায়া নেমে এলো শুভ্রর ওপরে। ওর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে। এই দেখে নিজেকে বাঁচাতে রাকেশ ঝাঁপ দিল সেই কালো নদীর জলে। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে সাঁতরাতে লাগলো।
কিন্তু সেই ছায়া মূর্তির কালো হাত আস্তে আস্তে নদীর জলে টেনে ধরতে লাগলো রাকেশের পা। রাকেশ ছটফট করতে লাগলো, কিন্তু তার কোনো বাধাই আর বাধা হয়ে উঠল না। নদীর জল নিস্তেজ হয়ে গেল, আর সেই সঙ্গে নিস্তেজ হলো রাকেশের শরীরটাও। সেই কালো নৌকো নিজের খিদে মিটিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই পুরো দ্বীপের বুকে। পরের দিন সকালে গ্রামের মানুষ নদীর পাড়ে সেই নৌকাটিকে ভেসে থাকতে দেখল। নৌকাটি শূন্য, কিন্তু নৌকার তলায় ভেসে আছে তিনটি কঙ্কাল। সেই কঙ্কালগুলোতে ছিল রক্তের দাগ, যা ধীরে ধীরে নদীর জলে মিশে যাচ্ছিল। কেউ এই দ্বীপে যাওয়ার সাহস করে না, আর যারা করে তারা কখনো ফিরে আসে না। এই করুণ পরিণতির পেছনে আজও রয়েছে সেই অজানা দ্বীপের প্রতিশোধের আক্রোশ। এখনো কখনো কখনো রাতের বেলা নদীর পাড়ে দাঁড়ালে শোনা যায় সেই কালো ছায়ার বিকট হাসি।